गुड मर्निंग फ्रम शिलीगुड़ी। तो आज के भिडियोटा आमी गिरिराज कमप्लेक्सर सामने থেকেই शुरू করছি। गिरिराज कमप्लेक्स হলো স্টেট গভর্নমেন্টের ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রুম, আর এটা আছে একদম ইন্ডিয়ান অয়েলের সামনে। তবে এটুকু বলবো যে বন্ধু বান্ধব নিয়ে এলে এখানে আসা যায়, ফ্যামিলি নিয়ে এখানটা আসা যায় না। চলো রেডি, তোমরা রেডি? আজকে আমাদের গন্তব্য মুংসুং, কালিম্পংয়ের মুংসুং ভিলেজ। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 90 কিলোমিটার। তো কত কি হচ্ছে সেটা তোমাদেরকে একটু পরে জানাতে পারবো। এখন সময় 10টা 15। শিলিগুড়ি জাংশনের এই অবস্থা, প্রচুর ট্রাফিক। দাদা কালিম্পং যাবো, কোন দিকে যাবো? কালিম্পং এখান থেকে কত দূর? 500 মিটার। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আমরা যে রুটটা ফলো করছি, এখান থেকে বেঙ্গল সাফারি 10-11 কিলোমিটার মতো হবে। শিলিগুড়ি জাংশন থেকে বেঙ্গল সাফারি 11 কিলোমিটার মতো হবে। ওখান থেকে সেবক কালী মন্দির, করোনেশন ব্রিজ, কালীঝোড়া, রামবো বাজার, তিস্তা বাজার হয়ে মেল্লি, ওখান থেকে চলে যাব রংপো জঙ্গলের পাশ থেকে চলে যাব মুংসুং ভিলেজ। তো টোটাল কভার করবো আমরা 90 কিলোমিটারের মতো। 10টা 15। আর এখানকার ওয়েদারটা স্বাভাবিক, সেরকম শীতের কোনো আভাস পাচ্ছি না আপাতত। তবে কালকে রাত্রেবেলা ছিলাম, শীতটা যে খুব লেগেছে সেরকম না। যেরকম আমাদের নর্মাল কলকাতার ওয়েদার সেরকমই ওয়েদারই ছিল শিলিগুড়িতে। ফাইনালি উঠে গেলাম NH10। কাল শিলিগুড়ি ঢুকতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো শিলিগুড়ি শহরটাকে রাতের বেলা দেখেছিলাম, দিনের বেলা দেখছি শিলিগুড়ি শহর। আর 19বিংশ শতাব্দীতে এই শিলিগুড়ি শহরের নাম ছিল শিলচাগুড়ি। দার্জিলিং ও জলপাইগুড়ির অংশ নিয়ে গড়ে ওঠা এই মহানগর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। কলকাতা ও আসানসোলের পর তৃতীয় বৃহত্তম মহানগর শিলিগুড়ি। আর উঠে গিয়েছি NH10। আর NH10 শিলিগুড়িকে গ্যাংটকের সঙ্গে যুক্ত করেছে। মানে এটা সিকিম আর পশ্চিমবঙ্গের মধ্যে এই রাস্তাটা বিস্তৃত। রাস্তার দৈর্ঘ্য আছে 174 কিলোমিটার। এই রোডটা গিয়ে মিশেছে NH27-এ। কাল রাতে আমাদের হোটেলে ইন করতে প্রায় 8:30 9টার মতো বেজে গিয়েছিল। তারপরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ফ্রেশ হয়ে খেতে গিয়েছিলাম খানা খাজানাতে। খানা খাজানের খাবারটা একটু এক্সপেন্সিভ মনে হয়েছে আমাদের কাছে, কারণ এক বোল ভাত দিয়েছে 65, চিকেন কারি 2 পিস চিকেন ছিল, নিয়েছে 210। আর সংকল্পদা খেয়েছিল মিক্স চাউ নিয়েছে 165। খানা খাজানার খাবারের কোয়ালিটি ভালো, কিন্তু এক্সপেন্সিভ। শিলিগুড়ি ক্রস করতেই সামনেই গগনচুম্বী পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। বেশ দূর থেকে দারুণ লাগছে। ক্যামেরাতে কত স্পষ্ট দেখা যাচ্ছে ওটা বলতে পারছি না, কিন্তু নিজের চোখে দেখা দারুণ। নীল আকাশ, সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে, আর পাহাড়, বেশ দারুণ একটা সিনিক বিউটি। বাইক থাকা এই সুবিধা, প্রচুর 4 চাকা লাইনে আছে। আর পাশ থেকে আমি চলে যাচ্ছি বাইকটা নিয়ে। বাইকে অল্প জায়গা তো লাগে, ওই জন্য কোনো চাপ হয় না। এই ডান দিকটা চাপলে হয়ে যেত একটু। আর আমার বাঁদিকে এটা হলো বেঙ্গল সাফারির গেট, লেখা আছে বড় করে বেঙ্গল সাফারি। এখান থেকে সাফারি করা যায়, প্রতিদিনই খোলা আছে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, শুধুমাত্র ন্যাশনাল হলিডেজ ছাড়া। এই বেঙ্গল সাফারি থেকে সেবক কালী মন্দির টেম্পল বা করোনেশন ব্রিজের দূরত্ব 13 কিলোমিটার। তো করোনেশন ব্রিজের কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কিংবা সেবক কালী মন্দিরের কাছেই। আর সামনেই মাইলস্টোন। এখান থেকে মালবাজার দূরত্ব 44 কিলোমিটার, কালিম্পং 54, গ্যাংটক 104। তবে আমরা কালিম্পং প্রপার টাউনে যাচ্ছি না, শহরের কোলাহল থেকে অনেকটা দূরে মুংসুং ভিলেজ। অফবিট একটা জায়গা কালিম্পংয়ের। বহুদিন পর সেবক রোডে, এমনি রাস্তা তো নয়, যেন স্বর্গের রাস্তা। দুদিকের গ্রিনারিটা জাস্ট অসাধারণ গ্রিনারি। যখন শিলিগুড়িতে ছিলাম বেশ গরম লাগছিল, রাইডিং গিয়ার পরেছিলাম, ভিতরে তো ঘেমে যাচ্ছিলাম। আর এই সেবক রোড ধরে আসতে মোটামুটি ঠান্ডা ফিল হচ্ছে। পাহাড়ে একটা জিনিস ভালো লাগে, সেটা হলো একটা গাড়ি যদি দাঁড়িয়ে যায় তার পিছনে সারি গাড়ি দাঁড়িয়ে যায়। শুধু এই সামনের গাড়িটা ভিআইপি গাড়ির জন্য ছাড়, আর সেই ভিআইপি গাড়ির পিছনে আমিও চলেছি। তো বাইক নিয়ে অসুবিধা হয় না, বাইক নিয়ে চলে যাওয়া যায়। আমার যে সমস্ত ফ্রেন্ডসরা ট্রেনে কিংবা গাড়িতে ট্রাভেল করতে খুব পছন্দ করে, তাদের জন্য এটা, যে 4 চাকাগুলো সারি করে দাঁড়িয়ে আছে, আর এই বাইকগুলো পাশ থেকে চলে যাচ্ছে, শুধু দেখছে ওরা।
পাহাড় কিংবা জঙ্গল, বাইকের জন্য কিন্তু আলাদা প্রায়োরিটি দিতেই হয়। সেবক বাজারের কাছে যে রেলগেটটা আছে ওখানটায় রেলগেট পড়েছিল, ওই জন্য এত জ্যাম। পল্লব মনে পড়ছে কি দেখ, সেবক বাজারের কাছে আমরা ব্রেকফাস্ট করেছিলাম নর্থ সিকিম রাইডের সময়। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না যে কালকে রাতের ঘুমটা, ঘরে হয়তো ডেকোরেশনটা ভালো ছিল না, বিছানাটা ভালো ছিল, ঘুম ভালো হওয়ার কথা, কিন্তু যেহেতু শিলিগুড়ি জংশনের একদম কাছটাতেই ছিলাম, মানে একদম জংশনের পাশেই, ভোর থেকে গাড়ির হর্ন, পরিশ্রম করে এসে ঘুমাবো যে শান্তি করে, সেটা হয়নি। ঘুম হবে আজকে অফবিট জায়গায়, অসাড়ে ঘুম যাকে বলে সেই রকম এক্সপেকটেশান, দেখা যাক কী হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বলতে কিছুই সেরকম হয়নি। আমার কাছে তো বিস্কুট থাকে, ওই ডাইজেস্টিভ বিস্কুট 10 টাকার প্যাকেট, 5টা করে থাকে, তো ওই খেয়েই মোটামুটি চলে যায় আমার। চলে যাচ্ছে সেবকেশ্বরী কালী মন্দিরের খুব কাছাকাছি। এখানটায় নো পার্কিং, এখানটায় নো পার্কিং জোন, ঠিক আছে? দেখো আমরা দাঁড়াচ্ছি, তোমার পুজো ফুজো যদি দাও, নাহলে প্রণাম করে চলে এসো, প্রণাম করে চলে এসো যদি ইচ্ছা হয়, ঠিক আছে? কী করবে দেখো, আমি তো এমনি ঠাকুরের প্রতি আমার অতটা নেই। এই সেবকেশ্বরী কালী মন্দির, এখান থেকে সব কিছু পাওয়া যাচ্ছে, পূজার সামগ্রী প্লাস মন্দিরে ওঠার সিঁড়িও আছে। তো সামনেই সেবকেশ্বরী কালী মন্দির। আর এখানটায় এই পায়রাগুলো মানে একদম গাপোসা টাইপের পায়রা চলে আসছে গায়ের কাছে, এসে বসছে কাছে, দেখো বসছে। আর বাইকগুলো রাখতে হচ্ছে এই যে হোয়াইট লাইনের ঠিক ওপাশটাতে। আর এখানটায় প্রচুর বাঁদর আছে, জিনিসপত্র সামনে রাখতে হবে একটু। তো এখান থেকে ভাবলাম ব্রেকফাস্টটা করেই নিই, তো নিয়েছি আমি ঘুগনি, চিড়ে, ভুজিয়া, মানে এটা ভুজিয়া, এর তলাতে আছে শুকনো চিড়ে আর ঘুগনি। একটা নতুন খাবার, মানে এই খাবারের অভিজ্ঞতা আমার নেই, ওই জন্য খাওয়া। এই হলো করোনেশন ব্রিজ, এটাকে সেবক রোডওয়ে ব্রিজও বলা হয়ে থাকে, ইংরেজদের আমলে তৈরি ব্রিজ। এই ব্রিজের কাজ শুরু হয়েছিল 1937 সালে, আর কাজটা শেষ হয়েছে 1941 সালে। করোনেশন অর্থ হলো রাজ্য অভিষেক। রাজা দ্বিতীয় জর্জ ও রানী এলিজাবেথের রাজ্য অভিষেককে স্মরণ করে এই ব্রিজটার নামকরণ করা হয় করোনেশন ব্রিজ। এই ব্রিজের এন্ট্রিতে যে বাঘের ছবি দেওয়া আছে, ওই জন্য স্থানীয়রা এটাকে বাঘ সেতু বলে থাকে। তলা দিয়ে বয়ে গিয়েছে তিস্তা নদী। 4 অক্টোবর 2023 সালে এই যে তিস্তার যে ভয়াবহ রূপ, সেটা পাহাড়বাসীরা জানতে পেরেছে। আর যারা পাহাড় প্রেমী তারাও জানে যে ক্লাউড ব্লাস্ট হয়েছিল, ধ্বংসলীলা চালিয়েছিল তিস্তা নদী, তো তলা দিয়ে বয়ে গিয়েছে তিস্তা নদী। আর এটাও একটা খিলান সেতু, তিস্তার নদীর উপরে কোনো সাপোর্ট নেই, খিলান মানে অর্ধগোলকের মতো। এখন সময় দুপুর 12টা 15। আর সবাইকের এই করোনেশন ব্রিজ ঘুরে আমরা চলেছি কালিম্পংয়ের দিকে। তবে কালিম্পং মেন টাউন যাব না, কালিম্পং মেন টাউন যেতে গেলে চিত্রে থেকে যেতে হয়। চিত্রে বলে একটা জায়গা আছে, সেখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পর। আর এখান থেকে যে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে খেলাম ওয়াই বলতে যে ভুজিয়াটা দেয়, ওটা ওয়াই কোম্পানির ভুজিয়া, ওই জন্য ওয়াই বলে। ওটা নিয়ে 30 টাকা, আর একটা জল নিয়েছি 1 লিটার 20 টাকা, তো 50 টাকা বিল হয়েছে। এখান থেকে কালীঝোড়ার ডিস্টেন্স 5 কিলোমিটার, রামবাজারের ডিস্টেন্স 13 কিলোমিটার। আর এখান থেকে মানে করোনেশন ব্রিজ থেকে মুনসং ভিলেজের ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাজ পার গুগল 67 কিলোমিটার। সময় দেখাচ্ছে কত লাগবে, 2 ঘন্টা 9 মিনিট। আর এখানটায় ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে রিজার্ভ। বাড়ি থেকে ফুয়েল আপ করে এসেছিলাম, তারপর মাঝে পাল্লার কাছে এক জায়গাতে ফুয়েল আপ করালাম, তো আর আপাতত ফুয়েল আপ করানো হয়নি। আর এখন ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে লো। সেবক রোডে তো অনেক জায়গায় পেট্রোল পাম্প পেয়ে যাবো, ওখান থেকে ফুয়েল আপটা করিয়ে নেব। ও ভাই, 4 অক্টোবর 2023 সালে তিস্তাতে তাণ্ডব চালিয়েছে, তার নিদর্শন আমার ডান দিকে। তোমাদেরকে অতটা দেখাতে পাচ্ছি না, কিন্তু ডান দিকে, হ্যাঁ দেখলেই বুঝতে পারবে কি বিভৎস একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তো এই হলো কালীঝোড়াতে একটা ড্যামও আছে, বেশ বড় ড্যাম। এখান থেকে রামবাজারের ডিস্টেন্স আছে 13 কিলোমিটার। এনএইচ 10 থেকে যাচ্ছি, প্রায় ম্যাক্সিমাম জায়গাটাতে মানে তিস্তার পাশ থেকেই এনএইচ 10টা গিয়েছি। এনএইচ 10-এর পাশে যে নদীটা, এটা হলো তিস্তা নদী। যাকে উত্তরবঙ্গের
প্রাণরেখা বলা হয়ে থাকে। চলে এসেছি তিস্তা বাজার, আর এখান থেকেই তিস্তা ব্রিজের উপরে উঠে যাচ্ছে রোডটা। তিস্তা বাজার থেকেই তিস্তা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, আর এখান থেকেই তিস্তা নদী ত্রিবেণীর সঙ্গে মিশেছে। এই জায়গা কা নাম क्या है? চিত্রে। দাঁড়াও 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। এই জায়গাটা না হলো চিত্রে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা উপরের দিকে চলে গেলে চলে যাচ্ছে কালিম্পং মেন টাউন, আর তলা দিয়ে চলে যাচ্ছে গ্যাংটকের দিকে। দুদিক থেকে যাওয়া যায়, উপর থেকে যাওয়া যায়, তলা দিয়েও যাওয়া যায়। তো আমরা যাব তলা দিয়ে। তো এই তলা দিয়ে গেলে রংপুর কাছ থেকে আবার ডান দিক থেকে উপরের দিকে যেতে হবে। যখন থেকে চিত্রে পেরালাম তখন থেকে মনে হচ্ছে যে না, পাহাড়ে এসেছি। এবারে পাহাড়ে এসেছি সেই ফিলটা আসছে, কেন কি এতক্ষণ লাগছিল গরম, এবার ঠান্ডা লাগছে। পাহাড়ে আসবো ঠান্ডা হবে না, ওটা তো হয় না। না, জায়গাটা হলো মেল্লি বাজার। এই ব্রিজটা হলো ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। ওদিকটায় সিকিম মানে রঙ্গ পড়ে যাচ্ছে, আর আমাকে সিকিম যেতে গেলে ওই ব্রিজটা টপকাতে হবে। কিন্তু যেহেতু সিকিম যাচ্ছি না, আমি যাব মুংসুং, সেহেতু আমাকে স্ট্রেট চলে যেতে হবে। ফুললেজ অনেকক্ষণ থেকেই দেখাচ্ছিল, তেল ভরবো করে ভরা হচ্ছে না। আমার জানা যে इधर से पेट्रोल पंप है। पेट्रोल पंप हाँ, किधर से जाना है आपको? कितने दूर है? यहाँ से ऑलमोस्ट आपको 2 मिनट इससे लगेगा। 2 मिनट्स। ये रोंगपो चेक पोस्ट किधर है? यहाँ से जाना है। Yes, यहाँ sir. से न्यू ब्रिज है, यहाँ से ओल्ड ब्रिज है। ঠিক আছে ঠিক আছে। তুমি তেল ভরবে তো? এসো এসো, যাই এসো, কাছাকাছি। তো রংপুরটা নতুন ব্রিজ, আর পুরনো ব্রিজ বাঁ দিকটায়। এখন চেকপোস্টটা নতুন বানিয়েছে। এটাই রংপুর পুরনো ব্রিজ, আর নতুন ব্রিজটা ওদিক থেকেই হচ্ছে। মানে এই রংপুর ব্রিজটা পেরোনোর পরে ওয়েলকাম টু সিকিম লেখা আছে। এই ব্রিজটাই হলো বর্ডার। সিকিমে এলাম তেল ভরতে। ফুল কাট দিজিয়ে। হ্যাঁ, কত করে রেট চলছে? পেট্রোল 102, 102 টাকা 70 পয়সা। আমাদের ওয়েস্ট বেঙ্গল চলছে 106 টাকা সামথিং। তেল গেল আমার 10 লিটার সামথিং। এখান থেকে তেল ভরেছি 1114 টাকার। এখান থেকে তেল ভরা আমার 40 টাকা সেভ হলো। ওয়েস্ট বেঙ্গল 106, এখানে 102, তো 4 টাকা লিটারে সেভ হচ্ছে। 10 লিটার তেল গিয়েছে 4 10 40, মানে 40 টাকা সেভ হয়েছে। তো মেন রোড থেকে আসার পরে এরকম একটা জায়গা, বিভ্রান্ত হওয়ার জায়গা। এখান থেকে 3টে রাস্তা ভাগ হয়ে গিয়েছে, খুব ক্লোজ। দুটো রাস্তা খুব ক্লোজ, লোকেশন দেখাচ্ছে পাশের রাস্তা, কিন্তু তলার দিকে নামতে হবে। আর এটা তো ঢালটা তো খুবই ঢাল, বিভৎস ঢাল। ঠিক 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 নামছি, ঠিক নামছি। এইসব জায়গায় ইঞ্জিন ব্রেকিং কাজে লাগাতে হয়। এমনি শুধু ব্রেক কষলে হয় না, ইঞ্জিন ব্রেকিংটাও তার সঙ্গে সঙ্গে করতে হয়। ফার্স্ট গিয়ারে দিয়ে পিক আপ ছেড়ে দিয়ে আস্তে আস্তে ব্রেক করতে হয়, কোনো ক্লাচে হাত দেওয়ার দরকারই নেই। 3:28 আর পৌঁছে গিয়েছি গ্রেস হোমস্টে, একদম অনেকটা তলাতে। লোকেশনটা বেশ দারুণ। এখানে আসতে মাত্রই এইরকম কাপে করে চা দিয়েছে দাদা। চাটা কোয়ালিটি আছে। তো এই হলো আমাদের রুম, আমরা 3 জন থাকবো। লাগেজগুলো এখানে রেখে দিয়েছি আপাতত, এগুলো সাইড করে দেবো। এখানে আছে একটা বড় সাইজের আলমারি, কাঠের আলমারি, একটা সুন্দর বেড, একটা আছে আয়না। এখনও পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি, ঘরে ঢুকে মাত্রেই
ভিডিওটা শ্যুট করছি। আর এদিকটা আছে একটা জানালা, রোড সাইড জানালা। বেশ চারিদিকে টবে ফুল গাছ, বেশ দারুণ। আর এদিকে আছে বাথরুম। বাথরুম নিয়ে সব সময় একটা কোয়ারি থাকে। বাথরুমটা মানে দারুণ বাথরুম। বাথরুমে আছে আয়না আছে, বেসিন আছে, গিজার আছে, কোমোড। আজকে একটা শর্ট রাইড ছিল শিলিগুড়ি থেকে এখানটায়, ডিস্টেন্স ছিল 90 কিলোমিটারের মতো। বেরিয়েছিলাম 10:30টা নাগাদ। করোনেশন ব্রিজ, সেবক কালী মন্দির ওখানটায় এক্সপ্লোর করে আস্তে আস্তে এসেছি। আমাদের 3টে 3:30টার মতো প্রায় বেজে গিয়েছে। তো এখন ড্রেসটা চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো। বলে দিই, এখানে যারা আসে তাদের পার হেড হিসাবেই হিসেবটা হয়। তো আমাদের পার হেড কত নিয়েছে সংকল্পদা? 1100 টাকা। আমাদের এখানটায় 11। তবে আতিথেয়তাটা সত্যি মনে রাখার মতো। ঘরটাও আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন সময় 4:20 আর আমরা করতে যাচ্ছি লাঞ্চ। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরেই কিচেন। এই হলো কিচেন। গেস্ট কতজন আছে আজকে? 21 গেস্ট। তো আমাদের লাঞ্চ রেডি। লাঞ্চে আছে পাঁপড় মশলা দিয়ে, ডাল আছে, ডিম কারি, আর এটা শাক। এটা এখানকার লোকাল শাক, এটাকে বলা হয় রাই শাক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চাটনি, इसका तो चिली, इसका मूला, এটা রেডিশ। ঠিক আছে দাদা, খাও তো, খেয়ে দেখো কেমন লাগে। মূলার যে চাটনিটা ভালো, বেশ ভালো। এখন সময় বিকাল 5টা আর এদিকে অন্ধকার হয়ে গিয়েছে। আমরা জাস্ট একটু আগে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন এদিকটা একটু এক্সপ্লোর করব। তো আমরা চেষ্টা করব, ওই যে একটা পাহাড় আছে দূরে, ওখান থেকে সন্ধ্যাবেলার ভিউটা অসাধারণ লাগে, ওই ভিউটা নেওয়ার চেষ্টা করব। গুড ইভিনিং। তো এখন সময় সন্ধ্যা 6:48। তো চারিদিকটা পুরো শুনশান হয়ে গিয়েছে, অন্ধকার। আমাদের সামনেই আছে পুরো সিকিমের রেঞ্জটা। পাহাড়ের প্রত্যেকটা ঘরে আলো জ্বলছে জোনাকির মতো। এখান থেকে দেখতে লাগছে জোনাকির আলোর মতো। বেশ দারুণ একটা সিনিক বিউটি। তো আমরা এসে লাঞ্চ করে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু, আর ঝিঁঝি পোকার ডাক। পরিবেশটা তো অনুমুগ্ধকর পরিবেশ, আমাদের দারুণ লেগেছে। আর আমার দুটো পাশে আছে, এদিকে আছে সংকল্পদা আর এদিকে আছে মিঠুনদা। এনাদের সঙ্গে পরিচয় আমার ফেসবুকে, একদিনের পরিচয়, সেখান থেকে রাইডে আসা। অনেকটা সময় এদের সঙ্গে কাটিয়েছি আমি। প্রথমে সংকল্পদার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো, সংকল্পদার সূত্রেই রাইডে আসা আমার বা মিঠুনদার দুজনারই। ফেসবুকে একটা গ্রুপ আছে সংকল্পদার। তো সংকল্পদার গ্রুপের নামটা যেন কী ছিল? আমার গ্রুপের নাম হচ্ছে রাইট ফর হোপ। রাইট ফর হোপ। তো যাই হোক, সংকল্পদার জন্যই আজকের এখানটায় আসা, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তো সংকল্পদা, এই রাইডটা তুমি কেমনভাবে এনজয় করছো? আপাতত রাইড খুব ভালোভাবে এনজয় করছি। প্লাস আমি যেরকম রাইড প্রেফার করি বা আমি যেরকম গাড়ি চালানো প্রেফার করি, দেবব্রত একদম পারফেক্ট সেরকম, মানে আমার মনের মতো, মানে আমি যেরকম চালানো চাই বা আমি যেরকম চালাই একদম পারফেক্ট, একদম পারফেক্ট, মানে কপি টু কপি বলা যায়। ওর জন্য আরও বেশি ভালো লাগছে, কারণ অনেকদিন বাদে আমি এরকম কোনো পার্টনার পেলাম যে এত সুন্দর রাইড করে এবং এত সুন্দর গাড়ি চালায়। সেক্ষেত্রে পার্টনার পাওয়াটা খুব ভাগ্যের। তো আমি রিয়েলি হ্যাপি দেবব্রত আমার গ্রুপে জয়েন করেছে এবং আমার সাথে রাইড করছে, এবং ইন ফিউচার আরও রাইড করবে। আমরা আরও অনেক রাইড করবো, আরও অনেক ব্লগ আসবে, আরও অনেক নতুন জায়গা আমরা এক্সপ্লোর করব। সঙ্গে থাকবেন, আমরা ডেফিনেটলি আরও আপনাদের এক্সপেকটেশন ফুলফিল করার চেষ্টা করব। আর তুমি প্রফেশনালি কি করো সেটা? আমি বাই প্রফেশন একজন আইটি এমপ্লয়ি। আমি টিসিএসে জব করি। নিয়ার অ্যাবাউট 15 বছর ধরে আইটি প্রফেশনে রয়েছি। বাট রাইডিং হচ্ছে আমার একটা প্যাশন বলা যায়। এই জন্য রাইডিং করা বা বাইক নিয়ে ঘোরাঘুরি করা, এগুলো হচ্ছে আমার একটা প্যাশনের মধ্যে পড়ে। খরচা সাপেক্ষ সব মানছি, তেলও নিজের, গাড়িও নিজের, খারাপ হলে নিজেকে রিপেয়ার করতে হয়, বাট স্টিল এটা একটা প্যাশন। তো এটা আলাদা জায়গাতেই রাখে। পার্সোনালি দাদাকে আমারও খুব পছন্দ হয়েছে। দাদার ব্যবহার থেকে শুরু করে রাইডিং স্কিল, অভিজ্ঞতা, সব কিছু ওভারঅল ভালো। তো থ্যাংক ইউ দাদা। আরে না, ঠিক আছে। আর এবার আসি মিঠুনদা। মিঠুনদার বাড়ি এই উত্তরবঙ্গেই, মানে মালদাতেই বাড়ি। মিঠুনদার সঙ্গে মিট হয়েছে পারদেশি ধাবাতে। তো মিঠুনদা, আমাদের সঙ্গে এই দুদিন আছো, আরও দুদিন থাকবে। যাই হোক, এই দুদিনে তোমার এক্সপিরিয়েন্সটা, তোমার মতামত, তোমার কেমন লাগলো রাইডটা, তুমি কেমন এনজয় করলে?
প্রথমত বলি আমি এই রাইডিং ব্যাপারটাতে একদম নতুন। আমি জাস্ট 2 মাস আগে আমি গাড়ি কিনেছিলাম, সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার ব্লগিং দেখে আমিও খুব ইন্সপায়ার হয়েছিলাম যে আমিও যদি কোনোদিনও কোনো কিছুতে যেতে পারি। তো আমার খুব ইচ্ছে ছিল, তো সেই সোর্সে আমি প্রথমত আমার ইচ্ছা ছিল যে আসবো, কিন্তু কোনো পার্টনার খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর সংকল্পদারতেই আমরা ফেসবুকে পরিচয়, সংকল্পদা একটি ছাড়ে যে আমি এখানে যেতে চাই, তোমরা কেউ জয়েন করলে করতে পারো। তখন আমি তাতে রাজি হই এবং দেবব্রতদা এবং সংকল্পদাকে পাই পাশে। আমরা 3 জন মিলে একসঙ্গে মালদা থেকে রাইড করে এসেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি খুব ভালো, এবং দাদারা আমাকে ফার্স্ট আমার রাইড হিসাবে যেভাবে গাইড করে নিয়ে এসছে তাতে আমি খুব খুশি, এবং আশা করি দাদাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং ভবিষ্যতে আরও জায়গায় আমরা যেতে পারবো এবং যাবো, আরও কিছু করতে পারবো এই বলি। প্রফেশনালি দাদা একজন স্কুল শিক্ষক। স্কুল শিক্ষকদের একটা ছুটি থাকে, গরমের ছুটি, পুজোর ছুটি, আর এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে ডিসেম্বর মাসে এটা একটা ছুটি থাকে। তো দাদা এই ছুটিটাকে কাজে লাগিয়েছে। আজকে ওয়েদারটা এখানটা বেশ ঠান্ডাও আছে, তবে ঠান্ডা কত ডিগ্রি হবে? তো 6, 7, 8 থেকে 10-এর মধ্যে হবে। আর সন্ধ্যাবেলা এরকম গরম গরম চা, সঙ্গে ভেজ পকোড়া আছে, নেপালি রুটি। বেশ এরকম থাকলে তো সন্ধ্যাটা জমেই যায়। এই ওকে দাও, চাটা সত্যি ভালো, বুঝলে? তো আজকের ব্লগটা এই সেলফ রুটি খেতে খেতেই শেষ করব, মনসুন ভিলেজের গ্রেস হোমস্টে থেকে। তো আজকের ব্লগে অনেক কিছুই দেখিয়েছি, শিলিগুড়ি থেকে মনসুন ভিলেজের সমস্ত যাত্রাপথ দেখিয়েছি, করোনেশন ব্রিজ, সেবক কালী মন্দির, তিস্তার ভিউ, অনেক কিছুই দেখিয়েছি। আর দেখানোর মতো কিছু নেই। তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক পরের ব্লগে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি।